হ্যালো স্টুডেন্ট, বেশি কথা বাড়াবো না, আমরা চলে এলাম ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নাম্বার 2-তে। একটু কথা বলবো, কন্টেন্ট পুরোটা দেখবে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে। চলো, একের দাগের একের কোয়েশ্চেন দিয়েছে, তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না। তাপ সঞ্চালন তোমরা জানো, তোমাদের তাপের পরীক্ষা রয়েছে এবারে। তবে দেখো, পরিবহন যে পদ্ধতি, পরিবহন মানে জানো তো, স্টিলের চামচকে বা তোমরা যে খুন্তি দিয়ে রান্না করো না, খুন্তির ডগার যেখান দিয়ে রান্না করো, সেখানে তাপটা ধীরে ধীরে কী হয়, তোমাদের হাতের কাছে চলে আসে। তার মানে পরিবহন পদ্ধতিতে অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়। পরিচলন পদ্ধতিতেও কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এই বিকিরণ পদ্ধতিতেই আমাদের সূর্য থেকে পৃথিবীতে সরাসরি কিন্তু তাপ আসে। তাহলে এখানে জেনেছে তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না, অ্যান্সার কী হবে, বিকিরণ। 2 নম্বর কোশ্চেন দিয়েছে, তরলের স্ফুটনাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে না। আচ্ছা, তরলের স্ফুটনাঙ্ক কার কার উপর নির্ভর করে সেটা আগে জেনে নাও। তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে তরলের প্রকৃতির ওপর, মানে কি তরল ফোটাচ্ছে, দুধ না জল, কী ফোটাচ্ছ। তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতির ওপর, যেমন তুমি শুধু জল ফোটালে কী হবে, তার থেকে যদি একটু নুন যোগ করে দাও তাহলে তার স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। তরলের উপরিস্থিত চাপের উপর, তাহলে এই 3টা জিনিসের উপর তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে। তাহলে এখানে বলেছে নির্ভর করে না, তরলের প্রকৃতি নির্ভর করে, দ্রবীভূত পদার্থের উপস্থিতি নির্ভর করে, তরলের উপরিস্থিত চাপ তারও উপর নির্ভর করে। তার মানে অ্যান্সার কী হবে, কোনোটাই নয়। আমি আগেই বলেছি, তরলের প্রকৃতি, দ্রবীভূত পদার্থের উপস্থিতি আর চাপ 3টার উপরে নির্ভর করে। তাহলে কার উপর নির্ভর করে না, এখানে কোনোটাই নয়, অপশান হবে। 3 নম্বর কোশ্চেন দিয়েছে, CuCl2 কপার, CuCl2 প্লাস ফেরাস, FeCl2 প্লাস Cu, এই বিক্রিয়া কোনটি জারিত হয়েছে। আমি জারণ বিজারণের ক্লাস কিন্তু এর আগে একটা দিয়ে দিয়েছি, যারা দেখোনি একবার দেখে নেবে, তোমাদের কিন্তু পুরো একদম নলেজ এসে যাবে। আমি তবু একবার বুঝিয়ে দিচ্ছি। আগে প্রথমে জানো জারণ কাকে বলে। এখানে জিজ্ঞাসা করেছে তোমাকে, কি জিজ্ঞাসা করেছে, কোনটা জারিত হয়েছে, জারিত কোনটা হয়েছে সেটা বলছি। জারণ কাকে বলে, জারণ হচ্ছে ক্লোরিন যুক্ত হওয়া বা অক্সিজেন যুক্ত হওয়াকে কিন্তু জারণ বলে। এখানে কি ঘটেছে, CuCl2 মানে কপারের ক্লোরিন ছিল, কিন্তু পরে দেখা গেছে কপারে ক্লোরিন না এসে ফেরাসে এসে ক্লোরিন যুক্ত হয়ে গেছে। তার মানে ক্লোরিন কার সঙ্গে যুক্ত হয়েছে, ফেরাসের সঙ্গে। তার মানে এখানে জারণ কার হয়েছে, যার সঙ্গে ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলে ফেরাস থেকে FeCl2 উৎপন্ন হয়েছে। তার মানে এখানে জারণ কার ঘটেছে, Fe। আর ক্লোরিন বেরিয়ে গেছে কপার থেকে, তার মানে এখানে বিজারিত হয়েছে কার, CuCl2 বিজারিত হয়েছে। বোঝা গেল? তাহলে এখানে যে অ্যান্সারটা দাঁড়াবে, কার জারণ হয়েছে, উত্তর কী হবে, ফেরাসের। 4 নম্বর কোশ্চেন কী দিয়েছেন, যে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ালে বিক্রিয়ার বেগ বাড়ে না কমে। আছে দেখো, একটা চক নেবে, ধরো এটা একটা চক, এই চককে যদি তুমি বিক্রিয়া করো, গুলোতে শুরু করো, অনেকটা টাইম লাগবে, কিন্তু একে ছোটো 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 টুকরো করে দাও, টুকরো করে দিলে সেটা তাড়াতাড়ি গুলে যাবে। তার মানে কি, অনুঘটকের যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে তার বিক্রিয়ার বেগও বাড়ে। তার অ্যান্সার কী হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ কী হবে, বাড়ে। তারপরে কোশ্চেন দিচ্ছে, প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য তোমরা জানো, মতলব যেটা তাড়াতাড়ি কী হয়, বিশ্লেষ্য হয়ে যায়, সেটাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে, আর যেটা কম হয় সেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তোমরা দুটোই জেনে নাও। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, CH3COOH, সেটা অ্যাসিডিক অ্যাসিডের সংকেত, ওটাকে বলা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, CH3COOH। এখানে মৃদু জানতে চেয়েছে, তাহলে CH3COOH। আর NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য কেন, কারণ এরা আয়ন তৈরি করে। CH3COOH আয়ন তৈরি করে, কিন্তু এটা কম পরিমাণে আয়ন হয়। আর Na+Cl- H2SO4ও করে, KOH, তাহলে H2SO4 KOH NaCl এগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর CH3COOH এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। 6 নম্বর কোশ্চেন দিয়েছি, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি কোনটি। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে দুটো তড়িৎদ্বার থাকে, একটা তোমার হচ্ছে অ্যানোড থাকে আর একটা ক্যাথোড। জলের যখন তড়িৎ বিশ্লেষণ হয়, H2O যখন তড়িৎ বিশ্লেষণ হয়, অ্যাকচুয়ালি কী উৎপন্ন হয়, H+ আর OH- উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু গ্যাস কি উৎপন্ন হয়, মনে রাখবে, অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় আর ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। স্যার মনে কীভাবে রাখবো, অ্যানোডের আর অক্সিজেনের তারা অক্সিজেন উৎপন্ন হয় অ্যানোডে, ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন। এখানে জানতে চাইছে ক্যাথোডে উৎপন্ন, ক্যাথোডে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন। বোঝা গেল? এবার একটু ব্যালেন্স করে নিতে যাও, ততক্ষণে বলছি, একটু ওয়েট করবে। পরে কোশ্চেন কী দিয়েছে, কালাজ্বর একটি ভাইরাস ঘটিত না ব্যাকটেরিয়া ঘটিত না ছত্রাক ঘটিত না আর্দ্রপানি ঘটিত রোগ। কালাজ্বর কী ঘটিত রোগ, মনে রাখবে, আর্দ্রপানি ঘটিত রোগ, আর্দ্রপানি বা প্রোটোজোয়া। তাহলে এটা তো বোঝা গেল, কিন্তু কোন আর্দ্রপানি বা প্রোটোজোয়ার প্রভাবে, উত্তর মনে রাখবে, লিশম্যানিয়া। তাহলে এখানে আপাতত যেটা জানতে চেয়েছে সেটা হবে আর্দ্রপানি ঘটিত বা তোমার হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। 8 নম্বর কোশ্চেন কী বলেছে, প্রাকৃতিক ঊর্ধ্বাকাশ। এর পরে কোশ্চেন দিয়েছে, দেখো, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। দেখো, বিভব পার্থক্য বজায় রাখতে কে সাহায্য করে, বজ্রপাত, মনে রাখবে। তাহলে বিভব পার্থক্য কে বজায় রাখে, বজ্রপাত। পরে কোশ্চেন দিয়েছে, চায়ের যে উপাদানে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
চা অনেকে খায় সকাল সকাল। আচ্ছা, কোলেস্টেরলের মাত্রা কমায় কোন উপাদান? পলিফেনল। এখানে অপশন তো হয়ে গেল যে চায়ের হচ্ছে কোলেস্টেরলের মাত্রা কমায় পলিফেনল, কিন্তু ক্যাফিন কী কাজ করে? ক্যাফিন মনে রাখবে উদ্দীপনা যোগায়, তাহলে উদ্দীপনা যোগায় ক্যাফিন। এখানে দিয়েছে থিওফাইলিন কী কাজ করে? হৃৎপিণ্ডকে ভালো রাখে হচ্ছে থিওফাইলিন। এখানে আর কি দিয়েছে একটা তোমার হচ্ছে ফেলিক অ্যাসিড কী করে থাকে? ফেলিক অ্যাসিড হচ্ছে প্রদাহ ও ক্যান্সার প্রতিরোধ করে থাকে তোমার হচ্ছে ফেলিক অ্যাসিড। বোঝা গেল? হালাকি ফলিক দেওয়া রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ফ্যালিক হওয়া উচিত। চলো 10 নম্বর কোশ্চেন দিয়েছে একটি স্বল্পমেয়াদী জাতের ধান হলো। আচ্ছা, অনেকে স্বল্পমেয়াদী মানে জানে না। স্বল্পমেয়াদী মানে হচ্ছে যে ধান খুব তাড়াতাড়ি পেকে যায়, মানে কম টাইমে পেকে যায়, সেটাকে আমরা বলে থাকি স্বল্পমেয়াদী ধান। তাহলে একটা স্বল্পমেয়াদী ধান হওয়া উচিত রত্না। কী হয়? রত্না হয়ে থাকে একটা স্বল্পমেয়াদী ধান রত্না। আচ্ছা, অ্যান্সার যে কোশ্চেন আসতে পারে যে রত্না কত দিনের মধ্যে পেকে যায়? তাহলে 95 থেকে 115 দিনের মধ্যে। 2 দাগের একের কোশ্চেন দিয়েছে হিমমিশ্রের একটি ব্যবহার লেখো। হিমমিশ্র কি তোমরা জানো? প্রথমে হিমমিশ্রণ কী জেনে নাও। 100 গ্রাম মিশ্রণের মধ্যে 27 গ্রাম নুন আর বাকিটা বরফ দিয়ে যে মিশ্রণ তৈরি করে তাকে হিমমিশ্রণ বলে। কিন্তু এখানে দিয়েছি হিমমিশ্রণের ব্যবহার কী করা হয়? মাছ সংরক্ষণ করা হয়, মাংস সংরক্ষণ করা হয়, ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে হিমমিশ্র। বোঝা গেছে? 2 নম্বর কোশ্চেন দিয়েছে কোন নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়। দেখো, প্রেসার কুকারে কী করা হয়? তাড়াতাড়ি সেদ্ধ করা হয়। কী করে সেদ্ধ করা হয়? ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে দেওয়া হয় মানে কি? চাপা দিয়ে দেওয়া হয়। তার মানে অ্যাকচুয়ালি যে নীতিটা প্রয়োগ করে সেটা হচ্ছে চাপ প্রয়োগের স্ফুটনাঙ্ক বৃদ্ধি, মানে চাপ দিয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হচ্ছে। আমি আগেই বলেছি স্ফুটনাঙ্ক কার উপর নির্ভর করে? তরলে উপস্থিতি চাপের উপর নির্ভর করে। তাহলে চাপ যত বাড়বে স্ফুটনাঙ্ক তত বাড়বে। এই নীতির উপরেই ব্যবহার করা হয় প্রেসার কুকার। পরে কোশ্চেন দিয়েছে 3 নম্বর শব্দ প্রভাবক হিসেবে কাজ করে এমন একটা বিক্রিয়ার উদাহরণ। দেখো, শব্দ প্রভাবক মানে কি? যখন কোনো বিক্রিয়াতে শব্দের উপর নির্ভর করে বিক্রিয়া হয়। তার মানে কি? শব্দ প্রভাবক কাজ করে মনে রাখবে জলের সোনোলিসিস। জলের সোনোলিসিস যে বিক্রিয়াটা হয় সেটা শব্দ প্রভাবক হয়ে থাকে। মানে আল্ট্রাসাউন্ড ইউজ করা হয়। H2O জলকে আল্ট্রাসোনিক সাউন্ডের মাধ্যমে H+OH- আয়নে ভেঙে দেওয়া হয়। পরে কোশ্চেন মোর্চের সংকেত তোমরা সবাই জানো। মোর্চের সংকেত কী হয়ে থাকে? ফেরিক অক্সাইড অর্থাৎ Fe2O3 ইন্টু NH2। এন মানে এন মানে কি? এন হচ্ছে জলের অণুর সংখ্যা, যত অণু জল ইউজ করতে পারে, ঠিক আছে? এটা জলের কি হবে? অণুর সংখ্যা। বুঝতে পেরেছো? এটা জলের অণুর সংখ্যা। চলো একটু অ্যাডজাস্ট করে নিই। 5 নম্বর দিয়েছে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারা বিজারণ ঘটে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে আমি আগেই বলেছি দুটো তড়িৎ দ্বার ব্যবহার, একটা ক্যাথোড আর একটা অ্যানোড। সবসময় মনে রাখবে অ্যানোডের ক্ষেত্রে কি হয়? জারণ হয়, অর্থাৎ ইলেকট্রন বেরিয়ে যায়। জারণ মানে কি? ইলেকট্রন বেরিয়ে যায়। আর বিজারণ কিস হয়? ক্যাথোডে, অর্থাৎ ইলেকট্রন যুক্ত। এখানে অ্যান্সার কি জানতে চেয়েছে? কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? তাহলে বিজারণ কোথায় ঘটে? ক্যাথোডে ঘটে বিজারণ, কারণ এখানে ইলেকট্রন যুক্ত হয়। পরে কোশ্চেন নিচে ইলেকট্রোড কি? অ্যাকচুয়ালি ইলেকট্রোড এক ইংলিশ শব্দ যার বাংলা মানে হচ্ছে তড়িৎদ্বার। অনেকে এটা জানে না। ইলেকট্রোড মানে অ্যাকচুয়ালি তড়িৎদ্বার, তোমরা সবাই জানো আশা করছি। তড়িৎ বিশ্লেষণের সময় যে দুটি ধাতব পাত দিয়ে তড়িৎ যায়, অর্থাৎ যে দুটো ধাতব পাত ব্যবহার হয় তাকে আমরা ইলেকট্রোড বা তড়িৎদ্বার বলে থাকি। স্যার কোন দুটো ধাতব পাত? এতক্ষণ ধরে এটাই তো বুঝেছি, ক্যাথোড আর অ্যানোড। বুঝতে পেরেছো না? পারবে? ক্লিয়ার হলো? পরের তোমার একটু অ্যাডজাস্ট করে দেয় কী জন্য ডটস করা হয়। ডটস তোমরা 5-এ পড়ে এসেছো। ডটস এক ধরনের চিকিৎসা, তোমরা জানো। ডটের ফুল ফর্ম ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। এখানে যক্ষা রোগের চিকিৎসা করা হয়, চিকিৎসা পদ্ধতির নামই হচ্ছে ডটস। পরে কোশ্চেন দিচ্ছে প্লেগ রোগের জীবাণুর নাম লেখো। প্লেগ রোগ আগে ছড়ায় কি সেটা জানতে হবে। একটা ব্যাকটেরিয়া ছড়ায়। কোন ব্যাকটেরিয়া? ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া। পরে কোশ্চেন একটি রাসায়নিক আগাছানাশকের নাম। তোমরা জানো আগাছানাশক অনেক আছে। ডাইউরন আছে, সিমাজিন আছে, 2,4-D আছে। তাহলে এগুলো সবই কী করছে? আগাছানাশকের নাম। পরের কোশ্চেন কী দিয়েছে? কম্বাইন হারভেস্টার কী কাজে লাগে? আচ্ছা, এমনি হারভেস্টার তোমরা 5-এ পড়েছো, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। কিন্তু কম্বাইন হারভেস্টার মানে কি? কম্বাইন মানে কি? তো সব কিছু মিশ্রণ আছে, ফসল তোলা হবে, মাড়াই হবে আর ঝাড়াই হবে, তিনটাই হয়, সেটাকে বলা হচ্ছে কম্বাইন হারভেস্টার। পরে কোশ্চেন দিয়েছে মুরগির একটা ডুয়াল ব্রিডের নাম লেখো। অনেকে ডুয়াল ব্রিড সম্পর্কেই জানেনি। ডুয়াল ব্রিড মানে কি? উভয় গুণ সম্পন্ন জাত। আচ্ছা, ডুয়াল ব্রিড মানে কি? উভয় গুণ সম্পন্ন মানে কি? উভয় গুণ মানে ডিমও দেবে আর মাংসও দেবে। এরকম উদাহরণ কী কী আছে? রোড আইল্যান্ড রুট, প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার। তোমরা এগুলো সব লিখতে পারো, যে কোনো একটা উদাহরণ লিখে নেবে, ঠিক আছে? পরে কোশ্চেন দিয়েছে সত্যি না মিথ্যা, মাখনের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। এটা একদমই সত্য, মাখনের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। স্যার আর কোনো কিছু? হ্যাঁ, এরকম অনেকে আছে, কাঁচ আছে, মোম আছে, চর্বি আছে, পিচ, এদেরও কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। বোঝা গেল? 3-এর দাগের কোশ্চেন, 3-এর একের কোশ্চেন বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বাষ্পায়ন তোমরা জানো। বাষ্পায়ন মানে কি? জলের ওপর থেকে যে বাষ্পীভূত হয়ে যাও সেটাকে বলা হচ্ছে বাষ্পায়ন। বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে একবার দেখুন। এক তো তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। উষ্ণতা কীরকম? উষ্ণতার উপর, বায়ুর উপস্থিতির উপর, তরলের প্রকৃতির উপর। 4টা মনে রাখবে, এটা পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। 2 নম্বর কোশ্চেন দিয়েছে থার্মোফ্লাস্কে তাপ সঞ্চালনের উপায়গুলি কীভাবে আটকানো হয়। ভালো করে জিনিসটা বোঝো। আমি জিনিসটা পুরোটা বোঝাচ্ছি, বাকিটা তোমরা তোমাদের নিজের মতো করে লিখবে। থার্মোফ্লাস্কের কাহিনিটা আমি বোঝাচ্ছি।
দেখো থার্মোফ্লাস্কে যে কাঁচ পাত্রটিতে যে কাঁচ ব্যবহার করে, কাঁচ প্রথম তাপের কুপরিবাহী, তাহলে সেই যদি তাপের কুপরিবাহী হয়, না তো বাইরে থেকে তাপ বেরোবে আর না তো ভিতরে তাপ প্রবেশ করবে। 2 নম্বর পাত্রটির যে খোলা মুখ তার ছিপিও তাপের কুপরিবাহী, তাহলে এক্ষেত্রেও তাপ বাইরে বেরোবে না, ভেতরে ঢুকবে। 3 নম্বর দুটো দেওয়ালের মাঝখানে বায়ু শূন্য, বায়ু থাকে না, তাহলে বায়ু থাকে না মানে কি সেও তাপ বেরোনো আর প্রবেশ করার কোনো জায়গা নেই। 4 নম্বর পাত্রের যে 2 দেওয়াল সেটা চকচকে বিশিষ্ট, চকচকে হওয়ার জন্য কী করছে, আলো পরামাত্রই কী হবে, সেটা প্রতিফলিত হয়ে যায়, আলো আর ভেতরে প্রবেশ করতে পারে না। বোঝা গেল, এভাবেই আটকানোর করা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট বলেছে দেখাও যে রাসায়নিক বিক্রিয়াতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। যে স্বাভাবিক প্রশ্ন, আমি একটা ব্যালেন্স নিয়ে নিচ্ছি। দেখো জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বনের বিক্রিয়া ঘটেছে, জিঙ্ক আর কার্বন মনোক্সাইড। আমি আবারও বলছি, আমি জারণ বিজারণ খুব ভালো করে ক্লাসে বোঝানো আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে, ভিডিওতে দেখতে পাবে জারণ বিজারণ, খুবই সংক্ষেপ 14-13 মিনিটে একবার দেখে নেবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। দেখো অক্সিজেন, এখান থেকে জিঙ্কে অক্সিজেন ছিল, কিন্তু এখানে যখন জিঙ্ক হয় এই অক্সিজেন এখানে নেই, তাহলে অক্সিজেন বেরিয়ে যাওয়াকে কী বলা হয়, বিজারণ। আমি একটু আগেই বলেছি, এ যেহেতু বিজারণ ঘটিয়েছে এখানে, তার মানে এ অক্সিজেনটা পাবে, আর এ অক্সিজেন পাবে মানে কি জারণ ঘটেছে, তাহলে এর কি ঘটেছে, জারণ ঘটেছে। তাহলে এ বিজারণ ঘটেছে বলেই এ জারিত হতে পেরেছে, তাহলে একে বলা হয় জারক পদার্থ, আর এই জারণ ঘটেছে বলেই এর বিজারণ ঘটেছে, একে বলা হয় তোমার হচ্ছে জারক পদার্থ। যাই হোক, বোঝা গেছে, বাকিটা তোমরা বুঝতে পারবে। গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় ব্যবহৃত ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ, এটা ভালো করে বুঝতে হবে। প্রথমে গ্যালভানাইজেশন কাকে বলে, ধরো লোহার উপর জিঙ্কের প্রলেপ দিলাম, সেটাকে বলা হয় গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশনে ব্যবহার করা হয়, দেখো যার উপর প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে ক্যাথোডে ব্যবহার হয়, মানে এখানে লোহার উপর প্রলেপ হচ্ছে, লোহার উপর ক্যাথোড। যে প্রলেপটা দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হচ্ছে, যে প্রলেপ দেওয়া হচ্ছে সেটা অ্যানোড। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে লিখতে ভুলে গেছি, এটা তুমি তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করতে পারো, জিঙ্ক সালফেট ব্যবহার করতে পারো, অথবা তুমি ব্যবহার করতে পারো অ্যামোনিয়াম ক্লোরাইড, তা ব্যবহার করলেও চলবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করতে পারো, জিঙ্ক সালফেট বা অ্যামোনিয়াম ক্লোরাইড। বোঝা গেল জিনিসটা। চলো পরের কোশ্চেন দিয়েছে, লোহায় মরচে নিবারণের উপায়গুলো লেখো। লোহায় মরচে নিবারণ করতে গেলে কী করতে হবে, দেখো তোমাদের বাড়িতে অনেক সময় জানলা দরজা লাগানো, তাতে কী করে বাবা এসে পাইমার ইউজ করে, তোমরা জানো পাইমার, তাহলে সেগুলোই তো লোহায় মরচে নিবারণের উপায়। একটু মোবাইলটা অ্যাডজাস্ট করে নিচ্ছে, এবার ঠিক আছে। দেখো গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কী করা হয়, লোহার উপর যদি জিঙ্কের প্রলেপ দাও তাতে মরচে ধরবে না। তড়িৎ লেপনের সাহায্যে লোহার উপর নিকেলের সূক্ষ্ম আস্তরণ দাও, তাতে মরচে ধরবে না। জল ও বাতাস থেকে দূরে রাখা, সেভাবেও তোমার লোহায় মরচে পড়ার সম্ভাবনা কম। বোঝা গেল। পরের কোশ্চেন কী দিয়েছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া। এই কোশ্চেনগুলো ভালো পড়ছে। দেখো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করবে, তাহলে ক্যাথোডে কী হবে, সোডিয়াম কী করবে, Na+ থেকে Na উৎপন্ন হবে। Na উৎপন্ন হবে মানে কি, ব্যালেন্স করতে গেলে আমি আগেই বলেছি Na+ মানে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে একে একটা ইলেকট্রন দাও, এটা ইলেকট্রনের চার্জ নেগেটিভ, একটা ইলেকট্রন দাও, দেওয়া মানে এখানে কী ঘটছে, বিজারণ। তাহলে ইলেকট্রন কী বলা হয়, ইলেকট্রন যদি গ্রহণ করাকে কী বলা হয়, বিজারণ। তাহলে ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ, বিজারণ কোথায় ঘটে, ক্যাথোডে ঘটে। তাহলে এখানে আর অ্যানোডে কী হবে, Cl- ছিল, এখান থেকে Cl উৎপন্ন হয়েছে, তার মানে কি Cl- মানে এ কী করেছে, তাহলে এখানে একটা ইলেকট্রনকে দিতে হবে, তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়া মানে জারণ। আর জারণ কোথায় ঘটে, অ্যানোডে ঘটে। ঠিক আছে, আবারও বলছি জারণ বিজারণ কিন্তু ভালো করে পড়ানো হয়েছে, একটা ভিডিও রয়েছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে ভালো বুঝতে পারবে। পরে কোশ্চেন দেখো, বিভিন্ন প্রকার মশার নাম ও তাদের দ্বারা সংক্রামিত রোগের নাম। দেখো বিভিন্ন প্রকার মশা, তুমি স্ত্রী অ্যানোফিলিস মশা নিয়ে নাও, ম্যালেরিয়া রোগ ছড়ায়। এডিস ইজিপ্ট মশা নিয়ে নাও, ডেঙ্গি রোগ ছড়ায়। এবার কিন্তু মশাবাদী এটা মাছির কথা বলছি, স্ত্রী বেলে মাছি, এটা কালা জ্বর। হালাকি এটা তোমাদের কোশ্চেনে নেই, মশার কথা বলেছি, মশার জন্য এই দুটো ইউজ করবে, মাছির জন্য একটা দিয়ে দিলাম, স্ত্রী বেলে মাছি কালা জ্বর রোগ ছড়ায়। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দিয়েছে, বজ্র নিরোধক কি, এটি কীভাবে কাজ করে। দেখো কীভাবে কাজ করে পুরো ভালো করে ডাটা লিখে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বজ্র নিরোধক। তার আগে আমি বজ্র নিরোধক কী জিনিসটা জানাই। বজ্র নিরোধক হচ্ছে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে নানা রকম যে বৈদ্যুতিক সরঞ্জাম, যেমন টিভি, ফ্রিজ, পাখা, এই সমস্তকে রক্ষা করে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আমরা বলে থাকি বজ্র নিরোধক বা বজ্র নিরোধক ব্যবস্থা। স্যার এটা কীভাবে কাজ করে, আমি দেখো ভালো করে বোঝাচ্ছি। তোমার ধরো 3 তলা বাড়ি, তাহলে বাড়ির সবচেয়ে উঁচু স্থানে একটা ধাতুর দণ্ডকে তুমি শক্তভাবে দিয়ে থাকে, ঠিক আছে, আটকানো থাকে। এবার দণ্ডটির মধ্যেও আবার সবচেয়ে উঁচু স্থানে খুব সরু কয়েকটা ছোট ছোট ধাতব শলাকা থাকে, ধাতব শলাকা কেন, যাতে তড়িৎ পরিবহন করতে পারে। এবার মাটির মধ্যে 5 ফুট নিচে কী করে একটা চাওড়া ধাতব পাত পুঁতে রাখা থাকে। এবার ওই যে বিল্ডিংয়ের ওপরে যে ধাতুর ওপরে যে ধাতব পাত, সেটাকে আর নিচে যে একটা ধাতব পাত, এইটাকে সুপরিবাহী মোটা তার দিয়ে ওই দণ্ড আর পাতটিকে যুক্ত করা। এবার যখন তড়িৎ পড়বে তখন ওই দণ্ড দিয়ে লাইন দিয়ে কী হবে, মাটির নিচে চলে যাবে, ফলে তোমার হচ্ছে বাড়ির কোনো ক্ষতি হবে না। এই ব্যবস্থাকেই বলা হচ্ছে বজ্র নিরোধক, আর এইরকমভাবেই বজ্র নিরোধক ব্যবস্থা কাজ করে থাকে। বোঝা গেছে জিনিসটা। পরে কোশ্চেন দিয়েছে, ফসলের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদ্ধতির ক্ষতিকারক প্রভাব। তো বাচ্চাবেলা কোশ্চেন, তোমরা জানো যে কীটনাশক ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে। দেখো 1 নম্বর, মাটিতে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া থাকে তাদের কাজে বাধা দেয় এই রাসায়নিক সার প্রয়োগ করো আর কীটনাশক প্রয়োগ করে যাই করো।
বাধা দেয়, ফলে মাটির উর্বর শক্তি আর উৎপাদন ক্ষমতা কমে যায়। 2 নম্বর, ধরো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করলে এবার ওই রাসায়নিকগুলো কী হবে, জলে মিশলো, জল থেকে নদী বা পুকুরের জলে গেল, সেখান থেকে জল দূষণ ঘটে। 3 নম্বর, রাসায়নিক পদার্থ ব্যবহারে মাটির মধ্য দিয়ে যে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ঘটে, সেই আদান প্রদানগুলো ঘটেনি। ঠিক আছে, তাহলে বাকিটা তোমরা নিজেরা লিখে নেবে নিজের মতো করে। এখানে দিয়েছে পরিচলন স্রোত কি, বায়ুতে পরিচলন স্রোত কীভাবে হয়। দেখো পরিচলন স্রোতের কাহিনীটা একবার বলি। পরিচলন স্রোত হচ্ছে তাপ পরিবহনের একটা পদ্ধতি, আমি আগেই বলেছি। ধরো তরল বা গ্যাসের মধ্য দিয়ে তাপমাত্রার তারতম্যের কারণে সৃষ্ট যে একটা চক্রাকার প্রভাব, স্যার মানেটা বুঝলাম না। মানে বলতে যাচ্ছি তরল বা গ্যাসের মধ্যে এক জায়গায় তাপ বেশি, এক জায়গায় তাপ কম, তাহলে এই জিনিসটার তারতম্যের কারণেই এই ধরনের প্রবাহ ঘটে থাকে, যে প্রবাহের নাম পরিচলন প্রবাহ। স্যার কীভাবে ঘটে, যেখানে গরম হয়ে যাওয়া হালকা পদার্থ কী হয়, উপরে উঠে যায়, আর ভারী ঠান্ডা পদার্থ নিচে নেমে এসে তাপ গ্রহণ করে। তাহলে এভাবেই চক্রাকারে এরকম গোল 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 করে ঘুরতে থাকে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে তাপের পরিচলন স্রোত প্রক্রিয়া। এবার বায়ুতে পরিচলন স্রোত কীভাবে ঘটে এটা জানতে চেয়েছে। দেখো ভূপৃষ্ঠের খুব কাছের বায়ু কী হয়, মাটিতে ভূপৃষ্ঠের খুব কাছের যে বায়ুটা, ভূপৃষ্ঠ তো তাপ বিকিরণ করে, সেই সময় বিকিরণ করা মানে ওখানে তাপ বেশি থাকবে, তখন ওই কাছের বায়ু, ভূপৃষ্ঠের কাছের বায়ুটা কী করে, মাটি থেকে তাপ নিল, নিয়ে গরম হলো, গরম হলে কী হলো, আয়তনে প্রসারিত হয়ে গেল, ফলে ওই বায়ু কী করছে, ঘনত্ব কমে গেল, আর বায়ু হালকা হয়ে যাবে। আমি আগেও বলেছি যে হালকা বায়ু হলে ওপরে উঠে যাবে, কিন্তু বেশি ওপরের বায়ুর ঘনত্ব একই থাকে, সেখানে তো আর ঘনত্ব কমেনি, ফলে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠতে থাকলে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠতে থাকলে বায়ু ভারী হতে থাকবে। তাহলে এই বায়ু যখন হালকা হবে তখন ওপরের দিকে উঠবে, আর ওপরে উঠতে উঠতে হালকা হতে থাকবে, ভারী হতে থাকবে, আর ভারী বায়ু কী করবে, পৃথিবীর টানে আবার নিচের দিকে নেমে আসে। তাহলে অপেক্ষাকৃত গরম ও হালকা বায়ু উপরে উঠে আবার সেই জায়গা নেয়। তাহলে তাপ সঞ্চালনের এই প্রক্রিয়াকে বলা হয় পরিচলন। স্যার গোদা বাংলা আমরা বুঝতে পারলাম না, ভিডিও পজ করে ভালো করে পড়বে, বুঝতে পারবে। আমি আরেকবার শর্টকাট একবার বলে দিচ্ছি, ভালো করে বুঝুন। ধরো মাটির কাছ থেকে বায়ু কী করলো, তাপ গ্রহণ করলো, তাপ গ্রহণ করা মাত্রই কী হবে, ওই বায়ু কী হয়ে যাবে, হালকা হয়ে যাবে, হালকা হয়ে গেলে উপরের দিকে উঠবে, সিম্পল ব্যাপার। উপরে উঠলে তাহলে উপরে ওঠার জায়গা কোথায় পাবে, ওই ভারী বায়ুকে তখন পৃথিবী অভিকর্ষে টানে নিচের দিকে টানে, ভারী বায়ু যখন নিচের দিকে টানবে হালকা বায়ু ওখানে যাবে, আর ভারী বায়ু কী করবে, আবার তাপ গ্রহণ করবে, আবার তাপ গ্রহণ করে আবার উপরে উঠে যাবে, কারণ সে হালকা হয়ে যাবে, আবার উপরের ভারী বায়ু আবার নিচে আসবে। তাহলে এই যে চক্রাকার একটা সিস্টেম, এটাকে বলা হচ্ছে পরিচলন স্রোত। বোঝা গেল। লাস্ট কোশ্চেন দিয়েছে মাছের পুষ্টিগুণ উল্লেখ করো। মাছের পুষ্টিগুণ তোমরা সবাই জানো, মাছের মধ্যে প্রোটিন আছে, প্রাণীজ প্রোটিন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড সরবরাহ থাকে। এছাড়াও বিভিন্ন খনিজ পদার্থ, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, তোমার হচ্ছে এটা ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এক্সেট্রা। এছাড়াও কিছু ভিটামিন থাকে, A, C, D ও B কমপ্লেক্স, এগুলোই মাছের পুষ্টিগুণ। আজকে এতটাই, আসছি পরবর্তী নেক্সট ভিডিও।